আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে এসএসসি বিএম বাংলা দ্বিতীয় পত্র আলোচনা করব। দীর্ঘদিন তোমাদের কিছুদিন শীতকালীন ছুটি ছিল। আজকে শীতকালীন ছুটির পর আজকে দ্বাদশ শ্রেণীর সঙ্গে আমার প্রথম ক্লাস। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয়, আজকে যে বিষয় তোমাদের আলোচনা করব, যে বিষয় পড়াবো, আলোচ্য বিষয় বাংলা শব্দ গঠন। বাংলা শব্দ গঠন। তাহলে বাংলা শব্দ, বাংলা ভাষায় অনেক শব্দ আছে। শব্দ কি আমাদের জানতে হবে, শব্দটা কি। শব্দটা এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করবে, এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বলছি শব্দ। তাহলে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে যখন কোনো অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা বলতেছি শব্দ। বাংলা ভাষার অনেক শব্দ আছে, প্রায় 1 লক্ষের উপরে শব্দ আছে। এই শব্দগুলো কিন্তু একদিনে হয়নি, যুগ যুগ ধরে এই শব্দগুলা সঞ্চিত হয়েছে। তো এই শব্দসমূহকে বাংলা ভাষায় ভাষা বিজ্ঞানীরা মূলত 3টি শ্রেণীতে ভাগ করছে। এই শব্দগুলোকে ভাষা বিজ্ঞানীরা 3টি শ্রেণীতে ভাগ করেছে। তাহলে 3টি শ্রেণী কি কি? তোমাদের শব্দসমূহকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই শব্দ সমূহকে কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে। 1 নম্বর হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে। 2 নম্বর হচ্ছে গঠন অনুসারে। 3 নম্বর হচ্ছে অর্থ অনুসারে। তাহলে এই যে বাংলা শব্দসমূহকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো হচ্ছে উৎস বা উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে, আর একটা হচ্ছে অর্থ অনুসারে। তো উৎস বা উৎপত্তি অনুসারে তা আমরা তো জানি যে 2 বা তার তাহলে এই শব্দসমূহকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কখন? উৎস বা উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে। তাহলে 2 বা তার অধিক বর্ণ মিলে বা ধ্বনি মিলে যখন অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা শব্দ বলতেছি। তাহলে এই যে 3টা ভাগ করা হয়েছে, তাহলে একটা উৎপত্তি, গঠন অনুসারে। তো গঠন অনুসারে যে ভাগটা করা হয়েছে, এই ভাগটাকে গঠন অনুসারে আবার বাংলা শব্দসমূহকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। গঠন অনুসারে, এই গঠন অনুসারে যে শব্দ, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি গঠন অনুসারে 2 ভাগে কি কি? একটা হচ্ছে 1 নম্বর গঠন অনুসারে 2 ভাগে। গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে। তাহলে গঠন অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছে।
কি কি? 1 নম্বর হচ্ছে মৌলিক শব্দ আর 2 নম্বর হচ্ছে সাধিত শব্দ। গঠনের 2 ভাগ, একটা হচ্ছে মৌলিক শব্দ শব্দ সাধিত শব্দ। তাহলে গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। তো মৌলিক যে শব্দগুলো আছে এই শব্দগুলা কিন্তু স্বাভাবিক নিয়মে গঠিত হয়। মৌলিক শব্দ স্বাভাবিক নিয়মে গঠিত হয়। আর সাধিত শব্দ, এই সাধিত শব্দটাকে আমরা মৌলিক শব্দ, এই সাধিত শব্দগুলা বিভিন্নভাবে গঠিত হচ্ছে। যে সাধিত শব্দগুলা বিভিন্নভাবে গঠিত হয়। এই যে সাহিত্য শব্দ নানা উপায় বা পদ্ধতিতে গঠিত হচ্ছে। তাহলে মৌলিক শব্দ স্বাভাবিক নিয়মে হচ্ছে, আর সাধিত শব্দটাকে নানা উপায় বা পদ্ধতিতে হচ্ছে। এই যে নানা উপায় বা পদ্ধতিতে সাধিত শব্দ গঠন করার নিয়মটাকে বলা হচ্ছে শব্দ গঠন রীতি। তাহলে এখানে আমরা একটা বিষয় প্রশ্ন পাচ্ছি যে শব্দ গঠন রীতি বলতে কি বোঝো, বা শব্দ গঠন রীতি কি? তাহলে এই যে মৌলিক শব্দ স্বাভাবিক নিয়মে গঠিত হচ্ছে, আর সাহিত্য শব্দ বিভিন্ন নিয়ম বা পদ্ধতিতে গঠিত হচ্ছে। তাহলে এই যে সাধিত শব্দ গঠনের যে বিভিন্ন নিয়ম বা পদ্ধতি রয়েছে, সেই নিয়মটা বা নীতি পদ্ধতিটাকে বলা হচ্ছে শব্দ গঠন রীতি বা বাংলা শব্দ গঠন। তাহলে এখানে আমরা কি পেলাম যে শব্দ কাকে বলে? শব্দ কাকে বলে? 2 বা ততোধিক বর্ণ, 1 বা ততোধিক বর্ণ মিলে যখন অর্থ প্রকাশ করতেছে তখন তাকে শব্দ বলছে। আবার এই শব্দকে ভাষাবিজ্ঞানীরা 3 ভাগে ভাগ করেছে, উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে। তাহলে উৎস অনুসারে পরে আলোচনা করতেছি। তাহলে গঠন অনুসারে শব্দ সময়কে আবার আমরা 2 ভাগে ভাগ করতেছি, মৌলিক শব্দ, সাধিত শব্দ। তা মৌলিক শব্দটা কি? স্বাভাবিক নিয়মে যে শব্দ গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ যে বিভিন্ন নিয়ম বা পদ্ধতিতে যে শব্দ গঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাধিত শব্দ। তাহলে এই বিভিন্ন নিয়ম বা পদ্ধতিতে সাধিত শব্দ গঠন করার যে নিয়ম বা রীতি তাকে বলা হচ্ছে বাংলা শব্দ গঠন রীতি। তাহলে এই শব্দ গঠনের রীতি যেটা সাহিত্য শব্দ, এটাকে আমরা বিভিন্নভাবে গঠন করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ আমরা 5 ভাবে সে মোটামুটি বলতে পারি। সেটা তাহলে কী ভাবে দেখো, তোমাদের যে শব্দ গঠন এটা 5 ভাবে আলোচনা। এই সাধিত শব্দটাকে আমরা 5 ভাবে ভাগ করতে হবে। কী ভাবে গঠিত হচ্ছে? প্রথম হচ্ছে উপসর্গের সাহায্যে। তাহলে উপসর্গের সাহায্যে, প্রত্যয়ের সাহায্যে, সন্ধির সাহায্যে, সমাসের সাহায্যে, আর হচ্ছে বিভক্তির সাহায্যে। তাহলে এই সাহিত্য শব্দটা আমরা 5 ভাবে গঠিত পারছি। কি কার সাহায্যে? প্রথমে ধরো আমরা প্রত্যয়ের সাহায্যে। তাহলে প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে, সন্ধির সাহায্যে, আর হচ্ছে বিভক্তির সাহায্যে। তাহলে এই সাহিত্য শব্দ 5 ভাবে গঠিত হচ্ছে। তাহলে 1 নম্বর কি? প্রত্যয়। প্রত্যয় প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে, 3 নম্বর সমাসের সাহায্যে, সন্ধির সাহায্যে, আর একটা হচ্ছে বিভক্তির সাহায্যে। তাহলে এই সাহায্য শব্দটা আমরা 5 ভাবে গঠন করতে পারি, প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে, সন্ধির সাহায্যে, আর হচ্ছে বিভক্তির সাহায্যে। তাহলে প্রত্যয়ের সাহায্যে কিভাবে গঠিত হচ্ছে? প্রত্যয় আমরা জানি প্রত্যয় সব সময় কি হয়? শব্দে পরে বসে। যেরকম প্রত্যয় যে বর্ণ বা যে সকল শব্দ প্রত্যয়ের সাহায্যে গঠিত হয় তাকে বলা হচ্ছে
প্রত্যয় সম্পর্কিত শব্দ। তাই যে শব্দগুলো কি হবে, প্রত্যয়ের সাহায্যে গঠিত হবে, তাহাকে বলা হচ্ছে প্রত্যয় সম্পর্কিত শব্দ। আর যে শব্দগুলা উপসর্গের সাহায্যে গঠিত হবে সেটাকে বলা হচ্ছে উপসর্গ সম্পর্কিত শব্দ। তারপরে যে শব্দগুলা সমাসের সাহায্যে গঠিত হবে তাকে বলা হচ্ছে সমাস সম্পর্কযুক্ত শব্দ। আবার যেগুলা সন্ধির সাহায্যে সন্ধি সম্পর্কিত, যেগুলা তাহলে প্রত্যয়ের সাহায্যে যেগুলা গঠিত হচ্ছে সেগুলাকে বলছে প্রত্যয় সম্পর্কিত শব্দ। যেগুলা হচ্ছে তোমাদের উপসর্গের সাহায্যে, উপসর্গ সমাসের সব সময়ে পূর্বে বসে, যেরকম প্রভাত, যোগ ভাত, প্রভাত। তাহলে প্রটা হচ্ছে উপসর্গ, এ প্রটা হচ্ছে উপসর্গ। আর প্রত্যয় হচ্ছে, প্রত্যয় সবসময় শব্দের পরে বসে। ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণসংযোগ যুক্ত হবে তাকে বলা হচ্ছে প্রত্যয়। আর শব্দের পূর্বে যে বর্ণ বসবে বা বর্ণসমষ্টি বসবে তাকে বলা হচ্ছে উপসর্গ। তাহলে এটা হচ্ছে প্রটা হচ্ছে উপসর্গ, আর প্রত্যয় হচ্ছে তোমাদের দেখো রান্না, সোনা যোগ আলি, সোনালি। তাহলে প্রত্যয় সবসময় কোনো ধাতু বা শব্দের পূর্বে বসে। তাহলে সোনা যোগ পরে বসে, সোনা যোগ আলি, সোনালি। এই আলিটা হচ্ছে প্রত্যয়। তাহলে প্রত্যয়ের সম্পর্কে যে শব্দ, তাহলে সোনালি, এটা নতুন একটা শব্দ হলো সোনালি, সোনালি। তাহলে নতুন নতুন শব্দ গঠিত হচ্ছে, সাহিত্য শব্দ বিভিন্ন শব্দের সাহায্যে নতুন নতুন ভাবে গঠিত হচ্ছে। তাহলে প্রত্যয়ের সাহায্যে গঠিত হলো, উপসর্গের সাহায্যে গঠিত হলো, যেরকম যে প্রযোগ ভাত, প্রভাত। তাহলে এখানে প্রটা প্রভাত, এটা একটা নতুন শব্দ গঠিত হলো। তাহলে বিভিন্নভাবে শব্দরা গঠিত, সমাসের সাহায্যে, যেরকম সমাসের সাহায্যে যে সমাস সম্পর্কিত যে শব্দ তাকে বলা হচ্ছে, সমাজের যে সম্পর্ক গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে সমাস সম্পর্কিত শব্দ। যেরকম ভাই ও বোন, ভাই বোন, ভাই ও বোন, ভাই ভাই বোন। তারপরে তাহলে সমাসের সাহায্যে যে শব্দগুলো গঠিত হচ্ছে তাকে বলে সমাস সম্পর্কিত শব্দ। আবার সন্ধির সাহায্যে বিদ্যা যোগালয়, বিদ্যালয়। তাহলে এই নতুন একটা শব্দ গঠিত, অর্থাৎ সাধিত শব্দগুলা বিভিন্ন শব্দের সাহায্যে নতুন নতুন ভাবে গঠিত হচ্ছে। তাহলে বিদ্যালয়, এটা কিসের সাহায্যে হলো, সন্ধির সাহায্যে। আরেকটা হবে বিভক্তির সাহায্যে। দেখুন ছেলে যোগরা, ছেলেরা, ছেলে যোগরা, ছেলেরা, ছেলেরা। তাহলে এই যে ছেলেরা, এটা হচ্ছে বিভক্তির সাহায্যে। তাহলে আমরা এখানে শব্দকে তিন ভাগে ভাগ করতেছি, সাধিত শব্দ মৌলিক উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে। তাহলে উৎপত্তি বা উৎস অনুসারে, গঠন অনুসারে শব্দকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, সাধিত শব্দ আর মৌলিক শব্দ। মৌলিক শব্দ স্বাভাবিক নিয়ম হচ্ছে, সাধিত শব্দ বিভিন্ন সাহায্যে। তাহলে বিভক্তির সাহায্য হচ্ছে, সন্ধির সাহায্য, সমাসের সাহায্য হচ্ছে, প্রত্যয়ের সাহায্য হচ্ছে, উপসর্গের সাহায্যে হচ্ছে। তাহলে পরেরটা আমরা কি আসতেছি, তাহলে পরের বিষয় হচ্ছে উৎস অনুসারে। তাহলে একটা আমরা পারলাম কি গঠন অনুসারে, আর তারপরে পাচ্ছি কি উৎস অনুসারে। উৎস অনুসারে শব্দকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। উৎস বা উৎপত্তি অনুসারে তোমাদের এখানে জানতে হবে, একই প্রশ্ন যদি আসে উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, আবার উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, একই। তাহলে উৎস বা উৎপত্তি অনুসারে কিন্তু 5 ভাগে শব্দকে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা
তাহলে এটা উৎস অনুসারে। উৎস অনুসারে শব্দকে উৎস অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে উৎস অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা হয়। তাহলে উৎস অনুসারে উৎস বা উৎপত্তি অনুসারে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে উৎস উৎপত্তি অনুসারে তাহলে কি তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি আর হচ্ছে বিদেশি শব্দ। তাহলে এই যে 5 ভাগ, তাহলে 1 নম্বর কি এখানে তৎসম শব্দ, 2 নম্বর অর্ধ তৎসম শব্দ, 3 নম্বর তদ্ভব, 4 নম্বর দেশি, বিদেশি। তাহলে এই যে উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে আবার গঠন অনুসারে আমরা কি পেলাম 2 ভাগে ভাগ করা হচ্ছে, আর উৎস বা উৎপত্তি অনুসারে আবার 5 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে সেটা কি কি তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর হচ্ছে বিদেশি। তাহলে তৎসম শব্দটা কি তৎসম অর্থাৎ তার সমান। কার সমান বলা হচ্ছে তৎসম অর্থ সংস্কৃত। তাহলে এখানে তৎসম অর্থ সংস্কৃত, তার তৎ যোগ সম তৎসম। তৎ মানে তার, সম মানে সমান। কার সমান সংস্কৃতের সমান। অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে তাকে বলা হচ্ছে তৎসম শব্দ। যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে তাকে বলা হচ্ছে তৎসম শব্দ। যেরকম চন্দ্র, হস্ত, সূর্য, রবি এগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে চন্দ্র, হস্ত, সূর্য, রবি এগুলো হচ্ছে তৎসম শব্দ। তৎসম, অর্ধ তৎসম। অর্ধ তৎসম কি অর্ধ তৎসম কোনটা যে সকল শব্দ কি সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়। যে সকল শব্দ সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে তাকে বলা হচ্ছে অর্ধ তৎসম। তাহলে যেটা কিছুটা পরিবর্তিত তাকে বলা অর্ধ তৎসম। তাহলে তৎসম শব্দ আমরা কি পেলাম চন্দ্র, হস্ত, মস্তক, সূর্য, রবি। আর অর্ধ তৎসম সূর্য, সুরুজ। অর্ধ তৎসম হচ্ছে সূর্য হচ্ছে তৎসম, সূর্য হচ্ছে তৎসম, অর্ধ তৎসম সুরুজ। আবার তদ্ভব হচ্ছে কি তদ্ভব হচ্ছে যে সকল শব্দ সম্পূর্ণ পরিবর্তিত হয় বাংলা ভাষায় আসছে। তাহলে যেগুলো সংস্কৃত শব্দ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। যে সম্পূর্ণ পরিবর্তিত বাংলাতে দেখুন চন্দ্র, চন্দ্র, চাঁদ। তাহলে চন্দ্র 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 হচ্ছে সংস্কৃত, তদ্ভব হচ্ছে চন্দ্র, 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 চাঁদ। তাহলে তদ্ভব শব্দ কি যেগুলো শব্দ যে সংস্কৃত শব্দ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় আসছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। আর হচ্ছে দেশি, বিদেশি। দেশি কি অনার্যরা অর্থাৎ আমাদের আদি অধিবাসী যারা ছিল তারা যে শব্দগুলো ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে দেশি শব্দ। যেমন ঢেকি, কুলা এগুলো আমাদের দেশি, পেট এগুলো আমাদের দেশি শব্দ। তারপরে তোমাদের ঢেকি, কুলা, পেট এগুলো হচ্ছে ঢিঙ্গি এগুলো হচ্ছে দেশি শব্দ। আর একটা হচ্ছে বিদেশি শব্দ, দেশি আর একটা হচ্ছে বিদেশি। তাহলে বিদেশি শব্দগুলো কি ইংরেজি, আরবি, ফার্সি অর্থাৎ
এই ভারতীয় উপমহাদেশটা বিভিন্ন সময় বিভিন্ন শাসকেরা শাসন করছে। অর্থাৎ যখন যারা আসছে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য আসছে, কেউ ধর্মপ্রসারের জন্য আসছে, কারো রাজনীতির জন্য আসছে। তো যখন যারা আসছে নিশ্চয়ই তাদের কিছু কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকে পড়ছে। এই শব্দগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। ইংরেজিও কিছু শব্দ আসছে, আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন শব্দ আমাদের বাংলা ভাষায় মিশে আমাদের বাংলা ভাষায় কিন্তু বরঞ্চ সমৃদ্ধই করেছে অনেক শব্দ। তো এগুলাকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম, তাহলে আজকে আমরা জানলাম শব্দ কাকে বলে, শব্দ কাকে বলে। শব্দ বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানীরা শব্দকে তিনটে শ্রেণীতে ভাগ করছে। কি কি? উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে। তাহলে এখানে উৎস অনুসারে শব্দকে আমরা 5টা ভাগে আবার ভাগ করতেছি: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তাহলে তৎসমটা কি? যে শব্দগুলো সংস্কৃতিতে সম্পূর্ণরূপে পরিবর্তিত, যে শব্দটা কি সংস্কৃত থেকে একেবারে অপরিবর্তিত হয় সম্পূর্ণ বাংলা ভাষায় আসছে, তাকে বলা হচ্ছে তৎসম। মানে কোনো পরিবর্তিত সরাসরি সংস্কৃত শব্দ যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। আর অর্ধ তৎসম হচ্ছে কিছুটা পরিবর্তিত হয়, আর তদ্ভব সম্পূর্ণ পরিবর্তিত হয় যেটা আসছে। আর দেশি আমাদের আদি অধিবাসী যারা ছিল, অনার্য যারা ছিল, তারা যে ভাষাগুলো ব্যবহার করতো সেটাকে বলা হচ্ছে দেশি। আর বিদেশি বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন শাসকেরা আসছে, বা কেউ ধর্মপ্রসারের জন্য আসছে, বা কেউ রাজনীতির জন্য আসছে। এই যে যখন যারা আসছে তাদের কিছু কিছু ভাষা শব্দ আমাদের ভাষার মধ্যে ঢুকে গেছে, এই শব্দকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে আজকে আমরা এই বিষয়গুলাই জানলাম। পরে অর্থ অনুসারে বা আরও তোমাদের আছে সেই জিনিসগুলা পরে আলোচনা করব। আজকে যে বিষয়টা তোমাদের আলোচনা হলো, অবশ্যই তোমরা বাংলা দ্বিতীয় পত্র, যারা দ্বিতীয় সেকেন্ড ইয়ারের সাবজেক্ট বাংলা দ্বিতীয় পত্র, তোমরা অবশ্যই এতদিনে হয়তো সবাই বই পেয়ে গেছো বা বই কিনেছো। তোমাদের বইয়ের সঙ্গে যে ক্লাসগুলো নিয়ে সেই ক্লাসগুলো একটু বইয়ের সঙ্গে তোমাদের মিলিয়ে পড়তে হবে, দেখতে হবে, তাহলে তোমরা এই জিনিসটা বেশি ক্লিয়ার হবে। এমনিতেও তোমাদের যেহেতু অনলাইনের ক্লাস, সরাসরি ক্লাস হলে আরও তোমাদের সঙ্গে ইজিভাবে কথা বলা যায়। তোমরা কি বুঝতেছো না বুঝতেছো, বা আমাদের থেকে কতটা, আমরা তোমাদের কতটা দিতে পারছি সেটাও জানা যায়। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। অবশ্যই তোমরা পড়াশোনা করে মন দিয়ে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকো, খোদা হাফেজ।